স্নানের ঘাটের পাশে মন্দির। এই মন্দিরগুলো অনেকটা পুরী জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি করা আছে বলে ওরকম কিছু মনে হয় না, কিন্তু এই সব কিছুই কিন্তু জয়পুর ফরেস্টের আন্ডারে। আমরা যে যাচ্ছি এটা পুরোই জঙ্গল। আমি নিজে কোনোদিন ভাবিনি যে এইরকম রাস্তা দিয়েও যেতে হতে পারে এখানে এসে। দেখো আমরা আলটিমেট ব্রিটিশ এয়ারবেস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পর এখন আমি এই লাল মাটির রাস্তা ধরে যাচ্ছি, 1.5 কিলোমিটার যেতে বলছে গুগল ম্যাপ অনুযায়ী। আমরা এখন বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। আমার এই উপরটা দেখেছো, উপরটায় একটা টাওয়ার মতন করা আছে, এখান থেকে দেখা যাবে সবকিছু। আমাদের মনে হচ্ছিল আমি একটা ভুল রাস্তা নিয়ে নিয়েছি, তবে এই রাস্তাটা দিয়ে একবার দেখি ঠিকঠাক দেখায় নাকি। এই রাস্তাতে মনে হচ্ছে, আশা করি ঠিকঠাক হবে। এই রাস্তাটা ঠিক রাস্তা, ওই রাস্তাটা ভুল ছিল, ওর জন্য রাস্তাটাকে চেঞ্জ করে এই পাশে ঘুরিয়ে নিয়ে আসলাম। আমার 1 সেকেন্ডের জন্য মনে হলো সাইডে মনে একটা গরু দাঁড়িয়ে আছে। এই সাইডগুলো দেখো, এখানে হচ্ছে শাল বাগান, তার পিছনে হচ্ছে একটা টিলা টাইপের, পুরো লম্বা একটা টিলা। তুমি ভাবো, মানে থ্রিলটা ভাবো, তুমি একা গাড়ি চালাচ্ছ এখান থেকে, আর চারিদিকে জঙ্গল। এখানে ডান দিকে যাওয়ার রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আমি ডান দিকে নেবো বলছে। এবার ডান দিকে মানে কোন দিকে যাব দেখা যাক। এখানে কি ডান দিক নিতে তো বললো। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তোমরা দেখো শুধু একবার কোথা দিয়ে যেতে হচ্ছে আমাকে, তোমরা একবার দেখো এটা। আমি নিজে কোনোদিন ভাবিনি যে এইরকম রাস্তা দিয়েও যেতে হতে পারে এখানে এসে। রাত্রিবেলা এইসব রাস্তায় যাওয়া মানে সে ভূতের দেখা পাওয়া যাওয়া অবস্থা। দু সাইডে জঙ্গল আর জঙ্গল, আর রাস্তা দেখো, এখানে একটু এদিক ওদিক হয়ে গেলেই ভাই কোনো গল্প নেই। গাড়ি ঘোরানোর জায়গা নেই এখানে দাদা, গাড়ি এখানে তো ঘোরানোর জায়গা নেই, গাড়ি ফেলে পালাতে হবে। অভ্যাসবশত আমি এখানে হর্ন মারছি, জানি না কার জন্য মারছি। সামনে কি দেখতে পাবো ভাই। চালিয়ে তো যাচ্ছি, আমি জানি না রেকর্ড হচ্ছে কি না হচ্ছে। রাস্তা আর এইরকম জায়গা দেখো, অচেনা রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, সবকিছু হওয়ার পরে যত হবে এরকম ভয়ঙ্কর রাস্তা, তত হবে সুন্দর দৃশ্য। দেখো এটা হচ্ছে একটা, দেখো কি সুন্দর ঝিলটা ছিল, ঝিলের সাইড দিয়ে রাস্তা, তাল গাছ, এ পাশে ক্ষেত। মনে হচ্ছে আমার রাস্তা ধরে এগোলেই চলে যেতে পারবো, জানি না, তবে মনে তো হচ্ছে তাই।
তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরে। ফার্স্ট আমাদের দেখার মন্দির ছিল ছিন্নমস্তা মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছ তোমরা, মায়ের মন্দিরের সামনে পূজা সামগ্রী সমস্ত বিক্রি বাট্টা চলে। আমি এখানে এসেছিলাম, পুজো দিতে পারিনি আমি, তো আমি শুধু ঘোরার প্ল্যান করেই এসেছিলাম। সেই হিসাবে আমরা ঘুরেছি। ঘোরার পর আমরা আবার বেরিয়ে গেছি এখান থেকে। তো তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, আশেপাশে পুজোর অনেক সামগ্রী পাওয়া যায়। মন্দিরটা মা ছিন্নমস্তা মায়ের মন্দির। তো এই মন্দিরের মধ্যে আরও বিষ্ণুপুরে দেখার কী কী জিনিস আছে তোমরা এখানেই একটা টোটাল একটা আভাস পেয়ে যাবে। এই মন্দিরে ঢুকে জাস্ট ডান দিকে, আমি এখনই ডান দিকে ঘুরবো। তো এই ডান দিকেই টোটাল লিস্ট আছে। আমি ভেবেছিলাম দু একটা হয়তো মন্দির থাকবে, কিন্তু মন্দিরের পরিমাণ অনেক। এই দেখো, তোমরা এখানে এই মন্দিরগুলোকে দেখতে পারো, সব কটা মন্দির এখানে দেখা যাবে। এরপরে আমরা যাব, এর পাশেই রাখা আছে দলমাদল কামানের কাছে। আমরা এখন চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরের একদম পাশে রাখা সেই বিখ্যাত দলমাদল কামানটার কাছে। গোপাল সিংহ বলে যে মল্ল রাজা ছিল, তার আমলে এই দলমাদল কামানটা তৈরি হয়েছিল। এই কামানটাই ছিল মল্ল রাজাদের ব্যবহার করা সর্ববৃহৎ কামান। ভাস্কর রাও নামক এক বর্গী, অর্থাৎ মারাঠা যখন মল্ল রাজাদের আক্রমণ করেছিল, কথিত আছে মল্ল রাজাদের হয়ে নাকি মদনমোহন মানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কামানটা দিয়ে তোপ দেখেছিল, যার জন্য বর্গীরা পালিয়ে গিয়েছিল। তোমরা ওটাই দেখতে পাচ্ছ এখন, সেই বিখ্যাত দলমাদল কামানটা। আমরা এখন আছি মল্লভূমের রাজা হাম্বির মল্লাদেবের 1600 খ্রিস্টাব্দে তৈরি রাসমঞ্চের সামনে। মন্দিরটার ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করা কিন্তু বারণ, তো তাও দেখছি অনেকেই ভিডিও করছে। অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে যাওয়া তো একদমই বারণ, মোবাইল নিয়ে যদিও কিছু হয়। তো এই মন্দিরটার যে ভিত্তিটা তৈরি আছে পাথরের, সেটা ল্যাটেরাইট পাথরের আরও অনেকগুলো এখানে ভাস্কর্য তোমরা দেখতে পাবে, পরবর্তীকালে আমি দেখাচ্ছি। তো এই মন্দিরটা যে সুন্দরভাবে তৈরি করা হয়েছে তার একটা আলাদাই ডিজাইন। মন্দিরটা চারপাশটা একটা আলাদা ডিজাইন, টপটা কিন্তু পিরামিডের মতো, সামনেটা কিন্তু অন্যরকম, উপরটা অন্যরকম। তোমরা যদি এখানে আসো দেখতে পাবে মন্দিরটা ফাঁকা, কিন্তু মন্দিরটা সবসময় ফাঁকা ছিল না। দেখো মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। মন্দিরটা যেহেতু নাম রাস মন্দির, এই মন্দিরটা কিন্তু ঠিক রাসের সময় সব থেকে বেশি ব্যবহার হতো। রাসের সময় এই মন্দিরটায় এই বিষ্ণুপুরের সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহকে এখানে নিয়ে আসা হতো আর পুজো করা হতো, যেটা এখন আর হয় না। লাস্ট হয়েছিল 1932 সালে। আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মন্দিরের বারান্দা। এরকম 3টে বারান্দা মন্দিরের মধ্যে বর্তমান, মানে একটা তার মধ্যে ভিতরের দিকে একটা আমার ডান দিকে, আর আরও যদি তোমরা ডান দিকে ঢুকে যাও তার মধ্যে আর একটা, এই দেখো যেরকম দেখতে পাচ্ছ এরকম আর একটা আছে। তো এইরকম 3খানা বারান্দা আছে মন্দিরটার ভিতরে গর্ভগৃহ, যেখানে একসময় হয়তো পুজো হতো। তো এখন আর কিছুই নেই, শুধু দেখার জিনিসই এটাই অবশিষ্ট, পুজো আর কিছুই হয় না এখানে। একটা মন্দির আছে যেখানে এখন পর্যন্ত পুজো হয়, সেটাতে আমরা তোমাদের একটু পরে নিয়ে যাচ্ছি। দেখো প্যালেস তারাগুলো খসে পড়ছে, কত সুন্দর নিদর্শন এখনও কিন্তু রয়ে গেছে, এতদিন আগে তৈরি করা জিনিস। 1600 খ্রিস্টাব্দ আর আজকে হচ্ছে আমাদের 2024 খ্রিস্টাব্দ, তো অনেক বছর হয়ে গেল। চলো পরের আমরা মন্দিরে যাই, পরের মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 1694 সালে দুর্জন সিংহ দেবের তৈরি করা মদনমোহন মন্দিরে। এটি হচ্ছে বাঁকুড়ার একমাত্র পুরনো মন্দির যেখানে এখনো রাধা মাধবের পূজা হয়। তোমাদের আগে আমি বলছিলাম, তো এই মন্দিরটা কিন্তু একরত্ন স্টাইলে তৈরি করা। একরত্ন স্টাইলটা হচ্ছে মন্দিরের মাথায় একটা চূড়া থাকবে। অনেক মন্দিরের মাথায় 5টা চূড়া, অনেক মন্দিরের মাথায় 4টে চূড়া। এই মন্দিরটা বিশেষ করে একটা চূড়া। তো এই মন্দিরটার ওর জন্য নাম হচ্ছে একরত্ন স্টাইল, একরত্ন মন্দির। অনেকে বলে একরত্ন ভাবে তৈরি করেছে, এই মন্দিরের স্থাপত্যর যে কলাটা সেটা একরত্ন স্টাইলে আছে। তো এই মন্দিরটাই কিন্তু এখনো পুজো হয়। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা চারপাশটা কত পরিষ্কার করা। এই মন্দিরটাতে বিষ্ণু ও দশাবতারের ছবি আছে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ভিডিও তোলা খুব একটা বেশি অ্যালাউ করে না, যেহেতু ভিডিও তুলতে গেলে অনেক গ্যাঞ্জাম তৈরি হয়, তো সেই হিসাবে বন্ধ। দেখো আমি এখন যাচ্ছি এই মন্দিরটার গর্ভগৃহের কাছে। তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে মদনমোহন
মানে রাধা মাধবের মূর্তি এখনো এখানে বিরাজমান, এই মন্দিরে এখনো পূজা হয়। আমি ওই ভগবান রাধা মাধবকে দেখানোর জন্য সামনে এসেছিলাম ক্যামেরাটা নিয়ে, যদিও আমাকে বারণ করছিল কিছু সময়। আর এই মন্দিরের সামনেও একটা মন্দির আছে, জাস্ট ওটা নারায়ণ মন্দির বলে, তোমরা এই দেখতে পাচ্ছ হালকা বাদিকে। তো এখানে এই মন্দিরটাতে পুজো হয়, এটাই বেস্ট, সব থেকে দেখার মতো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মদনমোহন মন্দির থেকে সোজা গুমঘরের কাছে। তোমরা এই নামটাও শুনেছো, স্থাপত্যটাকেও তোমরা অনেকবার দেখেছো। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত গুমঘর। হাইটটা মোটামুটি এর আছে 50 ফুট থেকে 60 ফুটের কাছাকাছি, একটা টিলার উপর আছে এটা। তো তোমরা সবাই জানো গুমঘরের নামটার উপরই বেস করে একটা লোকের তথ্য আছে যে পুরোনো দিনে মল্লার দেবে যখন রাজত্ব ছিল, সেই সময় মানে মল্লার রাজাদের সময় অপরাধীদের এর মধ্যে ফেলে দেওয়া হতো। এই গুমঘরে কোনো দরজা জানলা নেই। চিন্তাই করে দেখতে পারেন যে একজনকে যদি এর মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তার কি অবস্থা হবে। কিন্তু আরও কিছু কিছু লোক আছে যারা বলে এটা নাকি শস্য ভাণ্ডার হিসেবেও রাখা যেতে পারে। এবার ঐতিহাসিক মত, বিভিন্ন লোকের বিভিন্ন মত। তো আমরা এখান থেকেই বেরিয়ে সামনে চলে গেছিলাম এই গুমঘর থেকে ঠিক বাঁ দিকে, যেখানে শ্যামরাই মন্দির আছে। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ সামনের, এই শ্যামরাই মন্দির, এই রাস্তাটা দিয়ে গিয়েই সামনে। তো শ্যামরাই মন্দিরটাও একটা অদ্ভুত মন্দির। তো ওই মন্দিরটা হচ্ছে আবার পঞ্চরত্ন স্টাইলে তৈরি। যেরকম গুমঘর কে তৈরি করেছে কেউ জানে না, কিন্তু শ্যামরাই মন্দির যেটা আছে সেটা 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বিরের পুত্র রাজা রঘুনাথ সিং তৈরি করেন। এটা একদম পঞ্চরত্ন স্টাইলের মন্দির। তোমরা চোখে দেখলেই বুঝতে পারবে এর চারপাশে 4খানা মানে চূড়া আছে, আর মাঝখানে আছে একটা চূড়া, তাই টোটাল হয়ে গেল 5টা। এই মন্দিরটার সামনে দেখেছো দুপাশে কি সুন্দর টেরাকোটা কাজের জিনিস, মাটির জিনিস বিক্রি হয়। তোমরা এখানে এসে এই জিনিসগুলো কিনতে পারো, খুব সুন্দর সস্তায় পাওয়া যায়। এখানে ঢুকতে গেলে যে টিকিটটা লাগে সেটা কিন্তু তোমাদের রাসমঞ্চের ওখান থেকে যে টিকিটটা পাবে সেটাই এখানে ধার্য করা হচ্ছে। রাসমঞ্চের ওখানে 25 টাকার টিকিট পাওয়া যায়। তো এই টিকিটটা তোমরা রেখে দেবে, তোমরা ফেলবে না। ওই টিকিটটা দিয়ে তোমরা আরো অনেকগুলো মন্দিরে এন্ট্রি করতে পারবে। তো এই মন্দিরটা এখানে আমার দেখা, আমি এখানে সবকটা মন্দির দেখিনি, আমি পঞ্চরত্ন মন্দির এই একটাই দেখেছি এখানে। খুব সুন্দর মন্দিরটা, টোটালটাই বর্গাকার মন্দির। আর এখানে কিন্তু রামায়ণ, মহাভারত এই সব কিছুর ছোট 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 মানে পট তৈরি করা আছে দেওয়ালে, তোমরা সেখানে দেখতে পারো। শ্যামরাই মন্দিরের পর আমরা চলে এসেছিলাম লালজি মন্দিরে। এখানেও সেই একই জিনিস, ভিতরে আপনার কাউকে ভিডিও কিছু করতে দেবে না। তো এই মন্দিরটা সম্পর্কে খুব একটা ধারণা কিছু পাওয়া যায় না, তবে মন্দিরটার চূড়াটা দেখলে বুঝতে পারবে এটা একরত্ন স্টাইলে তৈরি করা মন্দির। আগে যে মন্দিরটা তোমাদের একরত্ন স্টাইলে দেখিয়েছিলাম মদনমোহন মন্দিরটা, তো সেই হিসাবেই এই মন্দিরটা তৈরি। আর আমাদের যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তাটার সামনে দেখেছো একটা মন্দির যে দেখতে পাচ্ছিলে, সেই মন্দিরটা একটা অন্য স্টাইলে তৈরি, ওটা একটা অন্য মন্দির, ওখানে আমরা যাইনি। তো আমরা এই মন্দিরটা চারপাশে একবার ঘুরে আমরা চলে গেছিলাম জোড়বাংলো মন্দিরের কাছে। তো মন্দিরের আশেপাশে দেখেছো আগে জঙ্গল ছিল, এখন পরিষ্কার করে দিয়েছে, চারপাশটা ঘেরা মন্দিরটা। যেরকম তোমাদের আগেই বলছিলাম যে একটা মন্দিরেও কিন্তু পুজো হয় না এখন আর। পুজো শুধুমাত্র একটাতেই হয়, সেটা হচ্ছে মদনমোহন মন্দির। বাকি সব মন্দিরগুলো জাস্ট টুরিস্ট স্পট হিসাবে এখনো রয়েছে, পুজো কিন্তু কোথাও হয় না। এমনকি রাসমঞ্চটা তো তোমাদের যেরকম বলছিলাম যে লাস্ট পুজো হয়েছে 1932 সালে। তো আমরা এখন চলে এসেছি জোড়বাংলো মন্দিরটার কাছে। মন্দিরটা অ্যাকচুয়ালি আর একটা নাম আছে, কিন্তু জোড়বাংলো বলা হয় তার কারণ হচ্ছে মন্দিরটার যে ধরনটা সেটা হচ্ছে জোড়বাংলো স্টাইল। জোড়বাংলো স্টাইলটা হচ্ছে দুটো এরকম পাশাপাশি ঘর থাকবে। তো এই মন্দিরটা কিন্তু স্থাপন হয়েছিল সম্ভবত 1655 খ্রিস্টাব্দে। আর জোড়বাংলো স্টাইলে যে মন্দিরগুলো হয় তার স্থায়িত্বকাল অন্য সব মন্দিরের থেকে সব থেকে বেশি, ওর জন্য এটা বাংলায় অনেক জায়গায় তৈরি হয়েছিল। তো এইরকম আরও কিছু মন্দির আমাদের কালনায় আছে, যেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, তোমরা দেখতে পারো। আর পুরুলিয়ায় গড় পঞ্চকোটে একটা জোড়বাংলো মন্দির আছে, যেটা এখন ভগ্নপ্রায় দশায় অবস্থান করছে। তো এই মন্দিরটা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা বলো। আমরা এখন চলে এসেছি গড় দরজার কাছে।
নামটা হয়তো তোমরা খুব একটা বেশি শোনোনি, তবে একটা সময় ছিল যখন এই দরজাগুলোই বিষ্ণুপুরকে অর্থাৎ মল্লভূমিকে একসময় রক্ষা করত। মল্লভূমির রাজা হাম্বির মল্লদেবকে আপনারা সবাই চেনেন। তো সেই মল্লদেব করেছিল কি, টোটাল বিষ্ণুপুরটাকে একটা জলের পরীক্ষা দিয়ে ঘিরে রেখে দিয়েছিল, যাতে বাইরে দিয়ে যদি কোনো কেউ আক্রমণ করে তাদের বাধা দেওয়া যায়। আর ওই জলের মধ্যে থাকতো কুমির, আর ঢোকার রাস্তা একমাত্র এইরকমই দুখানা গেট ছিল। এগুলোকে অ্যাকচুয়ালি তখন তোরণ বলতো, ঢোকার মতন জায়গা। এই দেখো তোমরা যে দেখতে পারছো, এগুলোও কিন্তু সেই একই পাথরের তৈরি যেটা ওইখানে রাসমঞ্চের ভিতগুলো তৈরি হয়েছিল। এখানের যে সাইডগুলো দেখতে পাচ্ছ, সাইডে যখন ঘোড়ায় চড়া কেউ মানুষ আসতো তখন এই সাইডে বসতে পারতো। হাইটটা তোমরা দেখো, যে একটা ঘোড়ার পিঠে কেউ যদি চেপে থাকে তো সে উপরে এসে বসতে পারবে, সঙ্গে সৈনিকও থাকতো। অ্যাকচুয়ালি এটাই ছিল একটা দুর্গের মতো। এই যে জায়গাগুলো দেখছো এর মধ্যে সৈনিক দাঁড়িয়ে থাকতো, আর সব সময় এখানে বিচরণ করতো সেনা কিংবা সেনাদের লোকজন। আর এই সব জায়গাগুলো সব জায়গায় তিনখানা করে দরজা ছিল। কথায় বলে এটা অ্যাকচুয়ালি এখন আর নেই, দরজাগুলো খিলানগুলোও নেই। তো বলে এখানে নাকি তিনটে দরজা ছিল, সামনে একটা যেটা দেখলে একটু আগে, আর মিডিলে একটা, আর একদম শেষে একটা। এটা ছিল বড় তোরণ, মানে বড় দরজা। এই যে হোলগুলো দেখতে পাচ্ছ তোমরা, ফুকোগুলো, এর মধ্যে থেকে কিন্তু ভিতরে থাকা সৈনিকরা আক্রমণ চালাতো। আর এই হোলগুলো ছিল একটুখানি বেঁকা মতন, যদি বাইরে থেকে কেউ কিছু মারেও তাহলে কিন্তু এগুলো ভিতরে ঢুকবে না। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা এরিয়া নিয়ে আছে। এইটা ফার্স্ট একটা গেট ছিল যেখান থেকে তোমরা মল্লভূমি অর্থাৎ বিষ্ণুপুরে ঢুকতে পারবে। আর এটা ছিল সব থেকে সেফেস্ট জায়গা। এত পরীক্ষার মধ্যে দিয়ে ঢোকাটা একদম সেফেস্ট জায়গা। তো এটাই হলো সেই ছোট দরজা। এই ছোট দরজার ডান দিকে যে পাহাড়টা দেখছো, এখান থেকে এখন দুর্গাপুজোর সন্ধি পুজোর সময় তোপ ছোড়া হয়। যে তোপটা কিন্তু সেই আদিকাল থেকে চলে আসছে। আমাদের এখনই দেখাবো ডান দিকে যে টিলাটা, তো এখান থেকে এখনো কিন্তু দুর্গাপুজোর সন্ধি পুজোর সময় তোপ ছোড়া হয়। এ দেখো এখান থেকে। তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত রাজমহলের কাছে, যেটা একসময় মল্ল রাজাদের রাজমহল ছিল। তো রাজমহলের আর কিছুই অবশিষ্ট নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আছে কয়েকটা পিলার, কয়েকটা ধ্বংসস্তূপ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। এখন দেখার মতন আর রাজমহল বলে কিছুই নেই। জায়গাটা এখন সাধারণ লোকের পার্সোনালি হয়ে গেছে। সামনে যেটা দেখালাম সেটা হচ্ছে দুখানা মিনার এপাশে ছিল, আর বাদিকে একটা এরিয়া যেটা দেখতে পাচ্ছ সামনের, এটা হচ্ছে সামনের এরিয়াটা। আর এটা হচ্ছে ওদের পুরনো স্নানাঘাট। একসময় এখানে প্রচুর লোকের জনসমাবেশ লেগেই থাকতো। তোমরা বুঝতেই পারছো যে এই টিলাগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ, সেগুলো একসময় টোটাল রাজমহলের অন্তর্গত ছিল। এখন আর তার কিছুই বাকি নেই। তো দেখতে গেলে এখন খারাপই লাগে। এত সুন্দর করে তৈরি করা মহল এখন সময়ের যে নিয়ম থাকে সেই নিয়মে মিটে গেছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো মন্দির, হয়তো পুকুর থেকে স্নান করে উঠে রানীদের মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও একসময় ছিল। এখন আর কিছুই নেই। এইটাই দেখতে পাচ্ছ, এই ঘাট থেকেই একসময় রাজা রানীরা স্নান করতে নামতো। তোমরা চিন্তা করো কি অবস্থায় এখন আছে জায়গাটা, আর কি অবস্থায় তখন ছিল। আমার পার্সোনালি খারাপই লাগছিল যে এত সুন্দর একটা জায়গা একসময় ছিল, এখন তার এই অবস্থা। এটাই সেই পুকুর যেখানে একসময় হয়তো রাজা রানীরা স্নান করতো, আমোদ করতো। এখন তার কিছুই বর্তমান নেই। অবস্থা খুবই শোচনীয়। অনেক টাইম হয়ে গেছে, আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। এখানে দেখার মতন মোটামুটি যা ছিল তো দেখেছি। আর এই মন্দির, এই ভগ্নাবশেষগুলো দেখলে খারাপ লাগে। একসময় কতই না এখানে কি ছিল, এখন আর কিছুই নেই, সব শেষ। এই জিনিসটা দেখলে আরো বেশি খারাপ লাগছে। স্নানের ঘাটটা, পুকুরটা আছে, স্নানের ঘাট আছে, স্নান করার লোক নেই, আর বাকি তো সবই শেষ। চলো এবার চলো, আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ। আর যদি কিছু থাকে তাহলে সেটাও আমি পরে তোমাদের বলে দেবো। আর আজকের মতন এখানেই টাটা। এবার আমি যাব ডাইরেক্ট দুর্গাপুর থেকে যাব বড়জোড়া, কিংবা অন্য রাস্তা ধরে যদি যাই আমার ম্যাক্সিমাম চান্স দুর্গাপুরে যাওয়ার, দুর্গাপুর থেকে চলে আসার। আর না হলে আমি যদি সোনামুখী হয়ে যাই তাহলে আগে ফ্যাক্টরিতে যাব, তারপর বাড়ি যাব। ঠিক আছে, গাড়িটার বাইরে ঠিক আছে, এটা পার্সোনাল কারোর জায়গা, যদিও আমাকে অ্যালাউ করেছে ঢোকার জন্য,
কিন্তু এটা কিন্তু কারোর জায়গা। দেখে নাও তোমরা রাজবাড়িটাকে শেষবারের মতো। কত বছর থাকবে এখানে আর এর কোনো গ্যারান্টি নেই আর।